আমাদের আজকের আলোচনার বিষয় হলো কম্পিউটার সিস্টেম এবং একটি কম্পিউটার সিস্টেম কিভাবে কাজ করে। তো প্রথমেই আমরা দেখে নিই যে একটা কম্পিউটার সিস্টেম বলতে কি বোঝায়। একজন মানুষ যেমন তার হাত, পা, চোখ, কান, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে, এই সব কিছু নিয়েই একজন মানুষ। তেমনি একটি কম্পিউটার বলতে আমরা সাধারণত বুঝি তার সঙ্গে থাকবে একটি মনিটর, কিবোর্ড, মাউস, প্রিন্টার, স্পিকার, মাইক্রোফোন, আর তার সঙ্গে আরও একটি অংশ থাকবে যেটা এখানে ছবিতে দেখানো যাচ্ছে, একটা বাক্স, যাকে আমরা বলি বেস ইউনিট বা সিপিইউ ক্যাবিনেট। তো এই সমস্ত অংশগুলিকে নিয়েই বলা হয় একটা কম্পিউটার সিস্টেম। এবারে আমরা আসি কম্পিউটার সিস্টেমের কাজের পদ্ধতি। আমরা কম্পিউটার ব্যবহার করি বিভিন্ন কাজের উদ্দেশ্যে। কম্পিউটার তার নিজস্ব কোনো বুদ্ধি নেই, আমাদের বুদ্ধি ধার করে নিয়েই কম্পিউটার কাজগুলো করে। তো একটা কম্পিউটারকে দিয়ে আমরা যখন কোনো কাজ করাই, কাজ করাতে গেলে তাকে কিছু নির্দেশ দিতে হয়, আর সেই নির্দেশ মেনে কম্পিউটার কাজ করে। তো প্রথমে আসি, আমরা নির্দেশটা কম্পিউটারের ভেতরে প্রবেশ করাবো কিভাবে। তো নির্দেশকে কম্পিউটারের ভেতরে প্রবেশ করাবার জন্য ব্যবহার করা হয় ইনপুট ইউনিট। এখানে ছবিতে দেখানো আছে ইনপুট ইউনিট। এই ইনপুট ইউনিটের মধ্যে থাকে আবার ইনপুট ডিভাইস, যেমন কিবোর্ড, মাউস, মাইক্রোফোন, লাইট পেন, জয়স্টিক, স্ক্যানার। তো এই যে সমস্ত ইনপুট ডিভাইসগুলি আছে, তো আমরা বিভিন্ন রকম কাজের জন্য বিভিন্ন রকম ইনপুট ডিভাইস ব্যবহার করি। ইনপুট ডিভাইসের মাধ্যমে আমরা কম্পিউটারের মধ্যে মূলত নির্দেশ আর তার সঙ্গে কিছু ডেটা দিয়ে থাকি। নির্দেশ, যার ইংরেজি হলো ইনস্ট্রাকশন, আর ডেটা অর্থাৎ যাকে নিয়ে কম্পিউটার কাজ করবে আমাদের দেওয়া নির্দেশ অনুযায়ী। যেমন আমরা কম্পিউটারকে বললাম 2 আর 3 এই দুটো সংখ্যার যোগফল নির্ণয় করো, তাহলে 2 আর 3 এই দুটো সংখ্যা হবে ডেটা, আর যোগ করতে বলা হচ্ছে, এই যোগটা হলো নির্দেশ। তাহলে এই ডেটা আর নির্দেশ আমরা ইনপুট ডিভাইস কিবোর্ডের মাধ্যমে কম্পিউটারের মধ্যে প্রবেশ করাবো। তাহলে এবারে প্রশ্ন হচ্ছে, কম্পিউটারের মধ্যে কোথায় গিয়ে জমা হবে এই ডেটা আর নির্দেশ। এই ডেটা আর নির্দেশ ইনপুট ডিভাইসের মাধ্যমে কম্পিউটারের প্রাইমারি স্টোরেজ ইউনিট, অর্থাৎ এখানে র্যামকে বোঝানো হচ্ছে মূলত, এই র্যামের মধ্যে গিয়ে জমা হবে। তো এখানে একটি কথা বলে রাখি, প্রাইমারি স্টোরেজ ইউনিট বলতে শুধুমাত্র র্যামকে বোঝায় না। রম বলে একটা মেমোরির কথা তোমরা শুনেছ, সেটাকেও প্রাইমারি মেমোরি বলা হয়। কিন্তু এই যে এখন যে আমরা কাজের কথা বলছি, এই কাজের ক্ষেত্রে রমের কোনো ভূমিকা নেই, রমের ভূমিকা অন্য জায়গাতে আছে, সেটা পরে আলোচনা করব। তো এখন আমরা এটুকু বললাম যে ইনপুট ডিভাইস থেকে আগত ডেটা এবং নির্দেশ জমা হচ্ছে প্রাইমারি মেমোরি র্যামের মধ্যে। এই র্যাম থেকে সেই ডেটা আর নির্দেশ পৌঁছে যায় অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট। এই যে অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট, এটা সিপিইউ এর একটি প্রধান অংশ। এর কাজ কি? এর কাজ হচ্ছে আমরা যে ডেটা দিয়েছি আর নির্দেশ দিয়েছি, সেই নির্দেশ অনুযায়ী ডেটাকে প্রসেস করে তার ফলাফল তৈরি করে। এই প্রসেস অর্থাৎ সেটা দু রকমের হয়, একটা অ্যারিথমেটিক আর একটা লজিক্যাল। অ্যারিথমেটিক অর্থাৎ যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি
আর লজিক্যাল অর্থাৎ যুক্তি দিয়ে বিচার করবে। তো এই দু ধরনের কাজ সম্পাদন হয় এই ইউনিটের মধ্যে। তো অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট একটা প্রসেস করে কোনো ফলাফল তৈরি করলো, সেই ফলাফলটা এখান থেকে যাবে কোথায়, আমরা কেমনভাবে পাবো। তো এই ফলাফলটা এটাকে সংক্ষেপে এএলইউ বলা হয়। এএলইউ থেকে আবার এই প্রাইমারি স্টোরেজ ইউনিট, র্যামের কথা বলছি আমরা, এই র্যামের মধ্যে চলে আসে। এই র্যাম থেকে সেটা আউটপুট ইউনিট, এই আউটপুট ইউনিটের মধ্যে আছে আউটপুট ডিভাইস, যেমন মনিটর, প্রিন্টার, স্পিকার ইত্যাদি। তো আমরা সাধারণত মনিটরের মাধ্যমে ওই ফলাফল পেয়ে থাকি। তাহলে আমরা যেটা পাচ্ছি সেটাকে বলা হচ্ছে রেজাল্ট বা ফলাফল। তো এই হচ্ছে একটা প্রাথমিক কাজের পদ্ধতি আমরা আলোচনা করলাম। তো এখানে এই ডায়াগ্রামে আমরা আরও দুটো ছবি দেখতে পাচ্ছি, যেমন এখানে আছে কন্ট্রোল ইউনিট আর এখানে আছে সেকেন্ডারি স্টোরেজ ইউনিট। তাহলে এদের ভূমিকা কি? প্রথমে বলি কন্ট্রোল ইউনিটের ভূমিকা। একটা কম্পিউটার সিস্টেম যখন কাজ করে তখন এই একটা কম্পিউটার সিস্টেমের যে সমস্ত যন্ত্রাংশগুলো আছে, যেমন ইনপুট ডিভাইস, প্রাইমারি মেমোরি, র্যাম, আউটপুট ইউনিট, সেকেন্ডারি স্টোরেজ ইউনিট, এই অ্যারিথমেটিক লজিক ইউনিট, এই সমস্ত যন্ত্রাংশগুলোকে এই কন্ট্রোল ইউনিট নিয়ন্ত্রণ করে। কন্ট্রোল ইউনিট নিজে কোনো কাজ করে না, ও সবাইকে দিয়ে কাজ করিয়ে নেয়। যেমন একটা বড় কোম্পানিতে যদি একজন ম্যানেজার থাকে, তো দেখা যায় সাধারণত ম্যানেজার নিজে বিশেষ কোনো কাজ করে না, উনি সবাইকে দিয়ে কাজ করিয়ে নেন। তো এখানেও কন্ট্রোল ইউনিটের ভূমিকা ঠিক সেরকম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই কন্ট্রোল ইউনিটের সঙ্গে প্রত্যেকটা ইউনিটের একটা লাইন এখানে দেখানো আছে। তো এটাকে বলা হচ্ছে কন্ট্রোল লাইন। আবার দেখো এখানে যে একটা, যেমন এই লাইনটা ছিল ড্যাশ ডট এরকমভাবে, আর এটা একটা সলিড লাইন আছে, এটাকে বলা হচ্ছে ডেটা লাইন, অর্থাৎ এই লাইন দিয়ে ডেটা আসবে। আর এটা কন্ট্রোল লাইন, এখান থেকে কন্ট্রোল করা, কন্ট্রোল সিগন্যাল পাঠায় এখান থেকে। তো কন্ট্রোল ইউনিটের সঙ্গে ডেটা লাইনের কোনো সম্পর্ক নেই, কিন্তু একজন ইউজার মানে ব্যবহারকারী, অর্থাৎ আমরা কম্পিউটারকে কি নির্দেশ দিচ্ছি, কি ডেটা দিচ্ছি, এই কন্ট্রোল ইউনিট কিন্তু সমস্তটাই বুঝতে পারে তার এই কন্ট্রোল লাইনের দ্বারা, বুঝে সেই মতো বাকিদেরকে দিয়ে কাজ করিয়ে নেয়। তো এবারে আমরা একটা উদাহরণ দিই যে এই কন্ট্রোল ইউনিট কিভাবে বাকিদেরকে দিয়ে কাজ করিয়ে নেয়। তো একটু আগেই আমরা বললাম যে এই অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট, যেটা সিপিইউ এর একটি প্রধান অংশ। আচ্ছা, এখানে সিপিইউ বলতে একটুখানি বলে নিই, সেটা হচ্ছে কন্ট্রোল ইউনিট আর এই অ্যারিথমেটিক লজিক ইউনিট, এই দুটো অংশকে মিলিয়ে একসঙ্গে বলা হয় সিপিইউ, যার পুরো কথা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো যখন আমরা কোনো কাজ করতে বললাম কম্পিউটারকে, তখন এই অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট সেই ডেটাকে প্রসেস করে ফলাফল তৈরি করলো, ফলাফলটা এসে র্যামে জমা হলো। এবারে যদি আমরা মনে করি ওই ফলাফলটা আমরা পার্মানেন্টলি স্টোর করব, অর্থাৎ সেভ করে রাখবো, কারণ এই র্যামের মধ্যে আমরা কোনো তথ্য পার্মানেন্টলি সেভ করতে পারি না। তাহলে আমরা কোথায় সেভ করতে পারবো? তার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে সেকেন্ডারি স্টোরেজ ইউনিট। তাহলে এই র্যাম থেকে সেকেন্ডারি স্টোরেজ ইউনিটের মধ্যে ফলাফলটাকে পাঠাতে হবে। এই পাঠাবার উদ্দেশ্যেই আমরা কম্পিউটারে সেভ অপশান ব্যবহার করি। যখনই আমরা সেভ অপশান ব্যবহার করি তখন আমাদের সামনে একটি ডায়লগ বক্স এসে হাজির হয়। তো আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি যে কেমনভাবে সেভ আমরা করি কম্পিউটারে। তো এটা নতুন একটা ফাইল, ওয়ার্ড ফাইল আমি তৈরি করছি এখানে। তো এখানে আমি কিছু লিখতেও পারি, নাও লিখতে পারি। আমি সেভের জন্য কন্ট্রোল+S কিবোর্ডের সাহায্যে ব্যবহার করলাম। তো যেই
আমি সেভ অপশন ব্যবহার করেছি, তখন দেখো এখানে একটা ডায়লগ বক্স এসছে। তো এখানে প্রথমেই জানতে চাইছে ফাইল নেম। যে কোনো ফাইল সেভ করতে হলে একটা নাম দিতে হয়। তো আমি এখানে ফাইলের নাম হিসেবে দিচ্ছি ফাইল 1। এবারে দেখো এখানে একটা অপশন আছে যে আমরা এই ফাইলটা কোথায় সেভ করব, সেই লোকেশনটা এখানে নির্দিষ্ট করে দিতে হবে। তো আমরা এখান থেকে বললাম ডকুমেন্টস নামে একটা ফোল্ডার, তার মধ্যে আমরা ফাইলটা সেভ করতে চাই, সেভ। তাহলে ডকুমেন্টস নামে একটা ফোল্ডার, সেই ফোল্ডারের ভেতরে ফাইল 1 নামে ফাইলটি সেভ হয়ে গেল। তাহলে এখানে যে উদাহরণটা দিলাম তার সঙ্গে এই ডায়াগ্রামের কি সম্পর্ক আছে সেটা আমরা দেখে নিই। তো আমরা যখন ফাইলটা তৈরি করছিলাম, ফাইলটি প্রথমে র্যামের মধ্যে ছিল। যেই সেভ অপশন ব্যবহার করার সময়ে আমরা বলেছি ডকুমেন্টস ফোল্ডারে সেভ করতে চাই। এই ডকুমেন্টস ফোল্ডারটি আমাদের কম্পিউটারে অবস্থিত হার্ড ডিস্ক, তার মধ্যে একটি ফোল্ডার। তাহলে সেই সেকেন্ডারি স্টোরেজ ইউনিট, তার মধ্যে ফোল্ডারের নাম ডকুমেন্টস, তার মধ্যে ফাইলটি সেভ হয়ে গেল। পুনরায় যদি আমরা এই ফাইলটাকে ওপেন করতে চাই, তাহলে আমরা আবার কি করব, Ctrl+O আর একটা কমেন্ট, এটা ব্যবহার করলাম। এখন আমরা ফাইলটাকে ওপেন করতে চাইছি। তো ফাইলটা আছে কোথায়, ডকুমেন্টসের ভেতরে। এই ডকুমেন্টস ফোল্ডারটা আছে হার্ড ডিস্কের ভেতরে। তো ওখানে আমরা দেখে নেব ফাইল 1 নামে ফাইলটা দেখাচ্ছে এখানে। এখান থেকে ওপেন করলাম, ফাইলটি ওপেন হলো। তাহলে এখানে বিষয়টা হচ্ছে যে আমরা ফাইলটাকে ওপেন করার সময় আবার নির্দেশ দিলাম। নির্দেশ দেওয়ার পরে আমাদের কাছে জানতে চাইলো আমরা কোন ফাইলটা ওপেন করব, কোথা থেকে ওপেন করব। আমরা বললাম ডকুমেন্টস ফোল্ডার থেকে ওপেন করব, ফাইলের নাম অমুক, ফাইল 1। তখন এই সেকেন্ডারি স্টোরেজ ইউনিট অর্থাৎ হার্ড ডিস্কের মধ্যে থেকে ফাইলটা আবার র্যামের মধ্যে আসলো, এসে আমাদেরকে আউটপুটে দেখালো। তো এই হচ্ছে একটা কম্পিউটারের কাজের মূল পদ্ধতি। এবারে আমরা পরবর্তী স্টেপে আসি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ছবি আছে। এই ছবিটার সঙ্গে এই যে একটু আগে যে ছবিটা নিয়ে আমরা আলোচনা করলাম, এর মধ্যে কিছু পার্থক্য আছে। এখানে আমরা বললাম ইনপুট ইউনিট, যার মধ্যে অবস্থিত ইনপুট ডিভাইস, এখান থেকে ডেটা আর ইনস্ট্রাকশন সেটা যায় প্রাইমারি স্টোরেজ ইউনিট র্যামে। কিন্তু এই ছবিটা একটু ভালো করে লক্ষ্য করো, এখানে এই যে ইনপুট ইউনিট বলা আছে, সেখান থেকে দেখানো হচ্ছে ডেটা যাচ্ছে কন্ট্রোল ইউনিটে। তো এই ছবিটা এখানে ঠিক না। এটা অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল এখান থেকে এখানে, এই যে প্রাইমারি ইউনিট র্যাম, এর মধ্যে যাওয়ার কথা ছিল। তারপরে দেখো আগের ছবিতে আমরা এখানে দেখিয়েছি র্যাম থেকে ডেটা আসবে ALU-তে, অর্থাৎ অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিটে। কিন্তু এখানে দেখানো আছে প্রাইমারি ইউনিট থেকে কন্ট্রোল ইউনিট, কন্ট্রোল ইউনিট থেকে অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট। তো এখানে অনেকটাই ভুল দেওয়া আছে এই ছবিতে। এছাড়া এখানে কোনো কন্ট্রোল লাইন পরিষ্কার করে বলা নেই, আর ডেটা লাইনগুলো ভুল দেখানো আছে। তো ওই জন্য এই ডায়াগ্রামটি সঠিক নয়। অনেক টেক্সট বইতে আছে এরকম ছবি দেওয়া, যেগুলো ভুল ছবি। এরপরে আমরা আসি সিপিইউ, যে এখানে আমরা বলেছিলাম সিপিইউ যার মূল অংশ হলো দুটো, একটা হচ্ছে কন্ট্রোল ইউনিট আর একটা অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট।
এখানে দেখো একটা ছবি দেওয়া আছে, এই ছবিটার নিচে লেখা আছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটা একটা বই থেকে আমি ছবিটা তুলেছি, তো এই ছবিটাও ভুল আছে। এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কখনোই এই বাক্সগুলোকে বলা হয় না। এটা একটাই বাক্স, এটা সামনের দিক, এটা পিছনের দিক দেখানো আছে। তো এই বাক্সগুলোর অ্যাকচুয়ালি নাম হচ্ছে ক্যাবিনেট। তো যখন এই ক্যাবিনেটের ভেতরে সমস্ত যন্ত্রাংশগুলোকে ইনস্টল করা হয় তখন এটাকে বলা হয় সিপিইউ ক্যাবিনেট বা সিস্টেম ইউনিট বা বেস ইউনিট। কিন্তু সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কখনোই আমরা এই ছবিটাকে বা এই যে বাক্স আমরা সাধারণত দেখে থাকি এটাকে আমরা বলবো না, এটা বলা ভুল। এবার আমরা দেখে নিই যে সিপিইউ তাহলে কেমন। এই হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ। এটা দেখতে খুবই ছোট আকারে, এটা স্কোয়ার শেপ, বর্গক্ষেত্র আকারে। স্কেল দিয়ে মাপলে খুব বেশি হলে 1 ইঞ্চি বা 1 ইঞ্চি হবে মোটামুটি। আর এটা বেশি মোটাও নয়, এটা কাঠের স্কেল যতটা পুরু হয় প্রায় অতটা পুরু। এটা হলো ওর উপর দিক আর এটা হলো ব্যাক সাইড, দুদিকের ছবি এখানে দেখানো আছে। তো এই হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা যাকে আমরা সংক্ষেপে বলে থাকি সিপিইউ। এই সিপিইউ এর আরেকটা নাম আছে, সেটাকে বলা হয় মাইক্রো প্রসেসর।